হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার অঙ্কের মডেল কোশ্চেন পেপার যে 3 যেটা রয়েছে তার দীর্ঘ উত্তরধর্মী যে কোশ্চেনগুলো অর্থাৎ 5-এর দাগ থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করব। এর আগে আমি অলরেডি মডেল কোশ্চেন 1, 2 এবং 21-এর যে সমস্ত কোশ্চেন আছে সেগুলো আমি সলভ করে দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে যে দেখে নিতে পারো। তো চলো দেখো, আজকে মডেল কোশ্চেন পেপার 3-এর 5-এর দাগের 1 থেকে শুরু করছি। দেখো 5-এর দাগের কি বলেছে। বিমলবাবু এক ব্যক্তিকে বার্ষিক 8% সরল সুদে কিছু পরিমাণ টাকা 4 বছরের জন্য এবং অপর এক ব্যক্তিকে তার দ্বিগুণ পরিমাণ টাকা বার্ষিক 10% সরল সুদে একই সময়ের জন্য ঋণ দিলেন। সময়টা কিন্তু ফিক্সড এখানে বলে দিয়েছে, মানে 4 বছরের জন্য। ঠিক আছে, টি সমান তাহলে 4। বিমলবাবু দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষা 960 টাকা বেশি সুদ পেলেন। ঠিক আছে, বিমলবাবু মোট কত টাকা ঋণ দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করে হিসাব করবো? আগে যা যা দেওয়া আছে অঙ্কের ডাটা সেগুলো আমরা লিখে নেবো। ঠিক আছে, তাহলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে একটা কেস আর দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে আরেকটা ডাটা যেগুলো রয়েছে সেগুলো আমরা লিখে নিয়ে তারপরে আমরা এই যে এটাকে কাজে লাগাবো যে দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে তিনি 960 টাকা বেশি সুদ পেলেন। এখানে বলা আছে সুদ আসল নয়, সুদ, খালি সুদ আমরা হিসাব করবো। বোঝা গেল? আর বিমলবাবু মোট কত টাকা ঋণ দিয়েছিলেন এটা আমাদের হিসাব করতে হবে। তাহলে যত টাকা ঋণ দিয়েছিলেন সেটা আমরা আগে ফার্স্টে ধরে নেবো যে ধরি, দেখো এখানে ধরি বিমলবাবু প্রথম ব্যক্তিকে পি টাকা ঋণ দিয়েছিলেন, এটা আমরা ধরে নেবো। এখানে এটা লিখে দেবে। দেখো দুটো কেস, প্রথম ব্যক্তির ক্ষেত্রে আর দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে। প্রথম ব্যক্তির ক্ষেত্রে সুদের হার আর কত 8% বলা আছে, সময় টি বলা আছে 4 বছর। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে সুদের হার কত 10%। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে সুদের হারটা, সময় হচ্ছে টি 4 বছর, সময় একই, যেটা বললাম সময় একই আছে টি। তাহলে কি এখানে কোয়েশ্চেনে বলা আছে যে দ্বিতীয় ব্যক্তিকে তিনি প্রথম ব্যক্তিকে তিনি যে টাকা ঋণ দেন দ্বিতীয় ব্যক্তিকে তার দ্বিগুণ পরিমাণ বেশি টাকা দেন। ঠিক আছে, তাহলে প্রথম ব্যক্তিকে যদি তিনি পি টাকা ঋণ দিয়ে থাকেন, এটা যদি আমি ধরি, তাহলে দ্বিতীয় ব্যক্তিরকে তিনি 2p টাকা দিয়েছিলেন। মানে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে আসল হচ্ছে 2p টাকা, মানে পি টাকার দ্বিগুণ, এটা বলা রয়েছে কোয়েশ্চেনে। বোঝা গেল? তাহলে দেখো প্রথম ব্যক্তির 4 বছরের সুদ যেটা হিসেব করলাম পি আর টি বাই 100, তাহলে পি এটা আমরা ধরেছি, এটা বের করতে হবে। আর এর মান কত? প্রথম ব্যক্তির ক্ষেত্রে 8%, 8 বসালাম, টি এর মান হচ্ছে 4 বসালাম বাই 100, এটা আসছে 8×4 32p বাই 100। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে সেম, বছরটা তো সেম বলা আছে কোয়েশ্চেনে, 4 বছর পর সুদ, খালি আমরা সুদ নিয়ে হিসাব করবো, খালি সুদটা বের করবো, সুদ আসল নয়। ঠিক আছে, তাহলে 2p, মানে দ্বিতীয় ব্যক্তিকে তিনি প্রথম ব্যক্তিকে যত দিয়েছিলেন তার দ্বিগুণ টাকা দিয়েছিলেন, মানে 2p টাকা দিয়েছিলেন এখানে, তাই তো? তাই এখানে আসলটা হচ্ছে পি এর জায়গায় এখানে 2p বসবে আসল, তাহলে পি এর জায়গায় 2p হয়ে গেল। আচ্ছা, এবারে আর.টি বাই 100, পি আর.টি বাই 100, এবারে এই আরটা হচ্ছে R2 আমি ধরেছি যে দ্বিতীয় ব্যক্তির সুদের হার 10%, তাহলে সেখানে দেখো এখানে R2 এর জায়গায় আমি 10 বসালাম, আর টি এর জায়গায় 4, সময় তো একই বছর, একই রয়েছে সময়, সেটা হচ্ছে 4 হবে। ঠিক আছে, এটা হিসাব করলে আসছে 10×4 40, দুগুণে 80p বাই 100 আসছে। ঠিক আছে, তাহলে এবারে যেটা বলা রয়েছে যে তিনি কি করলেন, যে বিমলবাবু দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষা 960 টাকা বেশি সুদ পেলেন। ঠিক আছে, তাহলে কারো কাছ থেকে বেশি সুদ পেয়েছেন? দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে বেশি সুদ পেয়েছেন। তাহলে প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি যে এই টাকাটা 4 বছর পরে যে দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে সুদ মাইনাস প্রথম ব্যক্তির কাছ থেকে সুদ, এটা সমান কত? এটা থেকে এটা বাদ দিলে 960 টাকা আসছে, 960 হবে, তাই তো? কেননা 960 টাকা তিনি বেশি পেয়েছেন দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে, যে সুদটা, খালি সুদ এখানে বলেছে কিন্তু, কাজেই আমরা সুদটা হিসাব করবো খালি। তাহলে প্রশ্ন অনুসারে 80p, ওটাই লিখেছে, 80p মাইনাস 32p বাই 100 সমান 960। এখান থেকে এটা এবার বিয়োগ করলাম, নিচে 100 লসাগু, উপরে 80p মাইনাস 32p সমান 960। তাহলে এটা বাদ দিলে আসছে 48p বাই 100 সমান 960। তাহলে p সমান কত? 960 ইন্টু এটা যদি ওদিকে চলে যায় তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে, ভাজিত 48/100 হবে, মানে সেটা উল্টে যাবে, তাই তো? মানে 100/48 হয়ে যাবে। তাহলে এবারে এটা যদি তোমরা কাটাকুটি করো, এটা আসবে 2000 আসবে। ঠিক আছে, এটা কাটাকুটি করে দেখবে, এটা আসবে 2000। মানে ধরো 24 দুগুণে 48, 24 দিয়ে কেটে দাও, এটা কত? 24×4 96, 24×0 2, 20, 40। ঠিক আছে, 20 ইন্টু 100, এটা আসবে 2000। তাহলে পি এর মান 2000 হয়ে গেল। এবার
কি চেয়েছে যে বিমলবাবু মোট ঋণ কত, বিমলবাবু মোট কত টাকা ঋণ দিয়েছিলেন, এটা চেয়েছে কোশ্চেনে, তাই তো। দেখো এখানে কোশ্চেনটা ভালো করে, বিমলবাবু মোট কত টাকা ঋণ দিয়েছিলেন, মানে প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তিকে মোট কত টাকা ঋণ দিয়েছিলেন, ঠিক আছে। তাহলে প্রথম ব্যক্তিকে তিনি পি টাকা দিয়েছিলেন, এটা আমি ধরেছি, তাই তো। আর দ্বিতীয় ব্যক্তিকে 2p টাকা দিয়েছিলেন, তাহলে পি প্লাস 2p এই দুটো আমরা যোগ করলে যেটা হবে সেটাই হবে উত্তর, মানে পি এর সাথে 2pটা যোগ করব। তাহলে পি এর মান বেরিয়েছে কত, 2000। তাহলে বিমলবাবু দ্বিতীয় ব্যক্তিকে ঋণ দিয়েছিলেন কত, 2p, যেটা বললাম। তাহলে 2 ইন্টু 2000, তাই তো, এটা হচ্ছে 4000 টাকা। তাহলে বিমলবাবু মোট ঋণ দিয়েছিলেন এই 2000 প্লাস এই 4000, দুই ব্যক্তিকে মোট তিনি 2000 প্লাস 4000 সমান 6000 টাকা ঋণ দিয়েছিলেন। তাহলে এটাই হবে অ্যান্সার। এবার দেখো দুয়ের কোশ্চেনটা কি বলেছে, দুয়েরটা দেখো বলেছে কোনো একটি অংশীদারি ব্যবসায় এ, বি ও সি যথাক্রমে 2000 টাকা, 3000 টাকা ও 2000 টাকা বিনিয়োগ করে বছরের শেষে। আর আগেরটা দেখো মাধ্যমিক কত, মাধ্যমিক 13 সালে পড়েছে, ঠিক আছে, এই সুদের অঙ্কটা। এটা কি বলেছে, তার বছরের শেষে লাভের অর্ধাংশ বি ও সি সমান ভাগে ভাগ করে নেয়, ঠিক আছে। লাভের যেটা লাভ হয় তার অর্ধাংশ বি ও সি সমান ভাগে ভাগ করে নেয়। বাকি অর্ধাংশ এ, বি, সি এর মূলধনের অনুপাতে কি হয়, ভাগ করে নেয় তারা। কোনো এক বছরে বি 910 টাকা যদি পেয়ে থাকে তাহলে এ ও সি কত টাকা পেয়েছে, ঠিক আছে, লভ্যাংশ হিসেবে সেটা আমাদেরকে হিসাব করতে হবে। বি পেয়েছে কত, 910 টাকা, ঠিক আছে। তাহলে এখানটা দেখো এটা কি বলেছে, 5-এর দাগে 2-এরটা অংশীদারি ব্যবসায় এ, বি ও সি যথাক্রমে 2000, 3000 ও 2000 টাকা বিনিয়োগ এখানে করে, যেটা লিখেছে। অতএব এ, বি ও সি এর মূলধনের অনুপাত কত, এটা মূলধনের অনুপাতটা বের করবে 2000:3000:2000। তাহলে 0 গুলো কেটে দিলে 2:3:t মূলধনের অনুপাতটা পেয়ে গেলাম। ধরি বছরের শেষে লাভ সমান x টাকা বা p টাকা, p ফর প্রফিট, যেটা ইচ্ছে তোমরা ধরতে পারো। ধরি বছরের শেষে লাভ হয়েছে কত, x টাকা, এটা ধরেছি। অতএব বছরের শেষে লাভের অর্ধাংশ সমান x/2 টাকা বি ও সি সমান ভাগে ভাগ করে না, যেটা বলা আছে যে লাভ যেটা হচ্ছে x, তার অর্ধাংশ কত হবে, x/2। এই টাকাটা লাভের যে অর্ধেক, মানে 100 টাকা যদি লাভ হয় তাহলে লাভের অর্ধাংশ মানে 50 টাকা এই বি আর সি সমান ভাগে ভাগ করে নেবে, মানে বি পাবে 25 টাকা, সি পাবে 25 টাকা, বোঝা গেল। সেটাই করেছে এখানে, x টাকা যেটা তার অর্ধাংশ x/2 টাকা কি হবে, বি আর সি সমান ভাগে ভাগ করে নেয়, ঠিক আছে, লাভের অর্ধাংশ। তাহলে বি এখানে কত পাবে, বি পাবে x/2 যে টাকাটা, এটা ডিভাইডেড বাই 2, আর সি পাবে x/2 যে টাকাটা, সেটা ডিভাইডেড বাই 2, তাই তো, ভাগ করবো, যেটা ভাগ হবে। তাহলে x/2 ডিভাইড বাই, সেটাই আমি এখানে করেছি দেখো। অর্থাৎ বি ও সি প্রত্যেকে পায় কত, x/2, এই টাকাটা ভাগ হয়েছে বাই 2 সমান x/4 টাকা, বোঝা গেল। তাহলে বি পাবে x/4, সি পাবে x/4 টাকা, এই যে x/2 এর মধ্যে। আর বাকি অর্ধাংশ অর্থাৎ x/2 টাকা, বাকি যে অর্ধাংশ যেটা রয়েছে কত রয়েছে, x/2 টাকাটা বি আর সি সমান ভাগে ভাগ করেছে, আর বাকি অর্ধাংশ কত, x/2, সেই টাকাটা এ, বি, সি এর মূলধনের অনুপাতে অর্থাৎ 2:3:2 অনুপাতে, যেটা এক্ষুনি করলাম, অনুপাতে ভাগ হয়। তাহলে কোন এক বছরে বি পায় 910 টাকা। এবারে প্রশ্নানুসারে দেখো এটা করেছি। এইবার দেখো আরেকটা জিনিস আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি এখানে সংক্ষেপে। দেখো টোটাল লভ্যাংশ আমি ধরেছি x, বোঝা গেল। তার অর্ধেক করলে কত হয়, x/2, আরেকটা আসছে x/2, ঠিক আছে, x/2। আচ্ছা, এই x/2 টাকাটা আবার বি আর সি সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে বি আর সি এটা সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে বি সি, বি পাবে কত, তাহলে x/4, তাই তো, এটা বাই 2, আর সি পাবে কত, x/4, তাই তো। ছবি এঁকে আমি বলে দিচ্ছি যাতে একদম বুঝতে তোমাদের সুবিধা হয়ে যায়, ঠিক আছে। আর দেখো বাকি x/2, বাকি অর্ধাংশ যেটা x/2, সেটা কি হবে, এ, বি, সি এর যে অনুপাত সেই অনুপাতে ভাগ হয়ে যাবে, মানে a:b:c এর যে মূলধনের অনুপাত, অর্থাৎ 2:3:2, এই যে অনুপাতটা, এই অনুপাতে কিন্তু এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ভাগ হয়ে যাবে এই টাকাটা, ঠিক আছে। তাহলে এটা এবার হিসাব করব, এটা এই জিনিসটা এখানটা মনে রেখে দাও। তাহলে প্রশ্ন অনুসারে দেখা কি বলেছে, বি বছরের শেষে 910 টাকা পেয়েছে। তাহলে এবার হিসাব করবো যে বি কত টাকা পায়। তাহলে দেখো বি এখানে x/4 টাকা পাচ্ছে, এই একটা, তাহলে x/4 আমি করেছি, প্লাস আচ্ছা বি আর কোথায় পাবে, এখানে টাকাটা পাবে এই যে x/2 টাকার, যে x/2 ইন্টু এই রেশিওতে যে টাকাটা ভাগ হয়েছে x/2 টাকাটা, সেটা পাবে বি। তাহলে বি এর যে এখানে আনুপাতিক ভাগ হার কত, এখানে 3 আছে, দেখো বি এর 3 বাই, এখানে কত করতে হয়, যোগ করতে হয়, 2 + 3 + 2, মানে 2 + 3 + 2 কত হয়, 7 হয়। তাহলে বি এর আনুপাতিক ভাগার কত, এখানে 3/7, তাই তো, এই আনুপাতিক ভাগার। তাহলে
সেটা দিয়ে আমি এখানে x/2 ইন্টু তাহলে 3/7 হবে, এটাই বি পাবে। তাহলে কত হলো x/4 প্লাস x/2 ইন্টু 3/7 ইন্টু 3/7, এটা সমান 910। এই 910 টাকাটা পেয়েছে যে বছরের শেষে লভ্যাংশ হিসেবে। এখান থেকে আমরা এবার এক্সটা বের করবো। এক্সটা কি? টোটাল যে লাভটা, এটা আমরা পেয়ে যাবো। তাহলে এবার হিসাব করো x/4 প্লাস এটাকে গুণ করো, তাহলে কত হবে 3x/14 সমান 910। তাহলে এবার এটাকে যোগ করে দাও, এখানে 28 লসাগু, উপরে হবে তাহলে 4 7 8 7x প্লাস 14 2 28 2 3 6x, যেমন যোগ করো সমান 910। তাহলে 7 6 উপরে 13x/28 সমান 910। তাহলে x এর মান হবে 910 ইন্টু এটা এপাশে গেলে কি হবে, ভাগ হবে মানে উল্টে যাবে 28/13। তাহলে এটা আসছে 1960, মানে এখানটা এটা আসবে কত, 13 7 91 0, ঠিক আছে। তাহলে 70 ইন্টু 28 তোমরা যদি এখানে করো তাহলে আসবে 1960। তাহলে এক্স এর মান হয়ে যাবে 1960, বোঝা গেল? এটা সমান পেয়ে যাবে 1960 টাকা। এবারে দেখো এ পায়, এবার কি বলেছে আমাদের কোশ্চেন, এ আর সি কত পায় সেটা জিজ্ঞেস করেছে। তাহলে এ পাবে বা পেয়েছে, কত পেয়েছে, তাহলে এ পেয়েছে, দেখো এখান থেকে হিসাব করি এবার। এ কত পাবে, এ পাবে এখানে, এখানে তো এ কোথাও নেই, এখানে কোথায় আছে, এখানে এ আছে। তাহলে এ কত টাকা পাবে, একমাত্র x/2 ইন্টু এই যে এর যে আনুপাতিক ভাগার কত 2/7, তাহলে এর যে আনুপাতিক ভাগার যেটা, তাই তো, তাহলে সেটা তাহলে x/2 ইন্টু 2/7, এই টাকাটা এ পাবে। দেখো x/2 এ পায় কত, x/2 ইন্টু 2/7, এটা করেছি। তাহলে x এর মান 1960 এবার বসিয়ে দাও এখানে, ইন্টু 2/2 ইন্টু 2/7, এই 2 2 কেটে দাও, তাহলে 1960/7, এটা আসবে তোমাদের 280 টাকা। তাহলে এ পাবে কত, 280 টাকা। আর কত, সি কত পায়, তাহলে সি কত পায় সেটা এবার এখান থেকে হিসাব করে দাও। সি এখানে পায় কত, x/4 টাকাটা প্লাস x/2 ইন্টু এই যে সি এর যে আনুপাতিক ভাগার কত হবে, এটা 2/7, তাই তো। তাহলে x/4 প্লাস x/2 ইন্টু এই যে সি এর যে আনুপাতিক ভাগার 2/7, বোঝা গেল? তাহলে x/4 প্লাস x/2 ইন্টু 2/7, তাহলে x এর জায়গায় কত বসাবে, 1960 যেটা বেরিয়েছে এখানে বসাবে, সেটা আগে এটা হিসাব করে নি, তারপরে এখানেও বসাতে পারো, পরে এটাকে সিম্পলিফাই করে বসাতে পারো। x/4 প্লাস এখানে 2 2 কেটে দাও, তাহলে কত হচ্ছে x/7, এবারে যোগ করলে হবে 7x প্লাস 4x/28, মানে হচ্ছে 11x/28। তাহলে 11 ইন্টু x এর জায়গায় 1900, এবার 60 বসিয়ে দাও এখানে, তাই তো। x এর জায়গায় যেটা মানটা বেরিয়েছে 1960, x এর মানটা এখানে বসালে তাহলে এটা কাটাকুটি করলে আসবে 770 টাকা। তাহলে সি পাবে, সি পেয়েছে হচ্ছে 770 টাকা, বোঝা গেল? তাহলে এ আর সি কত পায়, এ পায় হচ্ছে 280 টাকা, আর সি পেয়েছে হচ্ছে 770 টাকা, ঠিক আছে। তোমাদের এটা উত্তর হচ্ছে 630 টাকা কিছু এটা আছে, কিন্তু এটা 770 হবে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো 6 দাগের একের অঙ্কটা, ঠিক আছে। 6 দাগের একের অঙ্কটা কি বলেছে, সমাধান করতে বলেছে যে a স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস এ সমান এ প্লাস বি, এটা সমাধান করতে বলেছে, অর্থাৎ এক্স এর মানটা এখান থেকে আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এটা এ স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস এ সমান এ প্লাস বি, উভয় পক্ষে আমরা কি করব, এটা এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি দিয়ে আমরা গুণ করে পাই উভয় পক্ষে, ঠিক আছে। এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি দ্বারা গুণ করব, তাহলে গুণ করছি। উপরে দেখো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এটা দিয়ে আমরা গুণ করছি, তাহলে এটার সাথেও গুণ করছি, এক্স উপরে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি দিয়ে গুণ করছি, তাহলে সমানের এপাশেও আমাকে গুণ করতে হবে, তাই তো। তাহলে এ প্লাস বি যেটা আছে রেখেছি ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি দিয়ে গুণ করলাম। এবার দেখো পরের লাইনে কি করেছি, এক্স মাইনাস বি যেটা আছে এটা কেটে যাবে, তাই তো। তাহলে লিখেছি এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ প্লাস এখানে এক্স মাইনাস এ যেটা আছে এটা কেটে যাবে, তাহলে বি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বি লিখেছি সমান এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস বি। এবার দেখো গুণ করেছি কিছু না, এ স্কোয়ার এক্স মাইনাস এ কিউ যেমন আছে গুণ করলাম, এটাও বি স্কোয়ার এক্স মাইনাস বি কিউ গুণ করলাম সমান এ প্লাস বি যেমন আছে রেখেছি, এবার এই দুটো গুণ করেছি এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস বি, মানে কত হচ্ছে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস এখানটা মাইনাস বি এক্স, মানে এক্স ইন্টু মাইনাস বি মানে মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এ বি হলো। এবারে এ স্কোয়ার এক্স আর এই বি স্কোয়ার এক্সটাকে পাশাপাশি আনলাম, পরের লাইনে যাতে এক্সটা আমি কমন নিতে পারি সেজন্য, ঠিক আছে। এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্সটাকে আনলাম পাশাপাশি, মাইনাস এ কিউ মাইনাস বি কিউ লিখে দিলাম সমান এখানে যেটা আছে লিখলাম এ প্লাস বি ইন্টু ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এই দুটো থেকে এবার কি করলাম এক্স কমন নিলাম, ঠিক আছে। এক্স কমন নিলে মাইনাস এক্স কমন নিলে হবে এ প্লাস বি হবে প্লাস এ বি যেটা আছে রেখে দিলাম। এবার দেখো এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্স কমন নিলাম এই দুটো টার্ম থেকে, মাইনাস এখান থেকে মাইনাস কমন নিলাম কত হবে তাহলে এ কিউ
এই মাইনাসটা তাহলে প্লাস হয়ে যাবে ব্র্যাকেটের মধ্যে প্লাস বি কিউব, বোঝা গেল, সমান এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এ প্লাস বি, এখানে যেটা আছে রেখে দিয়েছি। এবার দেখো এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র রয়েছে, সেই সূত্রে আমি এখানে ভেঙেছি। মাইনাস কত হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র যেটা, এটা ভাঙলাম, সমান এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস, দেখো এখানটা কি করেছি, এটা গুণ করেছি এ প্লাস বি এর সাথে, এই পুরোটা একদম এখানে গুণ করে দিয়েছি। তাহলে এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার এটা গুণ করলাম, তাহলে মাইনাস এক্স ইন্টু যেটা থাকবে, আর এই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে এ প্লাস বি এর হোল স্কোয়ার, প্লাস তাহলে কত হবে এ বি ইন্টু এ প্লাস বি, এ বি ইন্টু এ প্লাস বি, মানে বাইরে যে এ প্লাস বি ছিল তার সাথে ভেতরের এই তিনটে টার্ম আমি এখানে গুণ করে দিয়েছি, গুণ করে লিখেছি। এবারে দেখো কি করেছি, সবগুলোকে সমানের এদিকে এনেছি, কিন্তু কি করেছি যে এটাকে আমি এপাশটা, এই যে ডান যে সমানের যে ডান দিকে যেটা আছে সেটা আমি এখানে লিখেছি এপাশে। মানে তোমরা এই পরের লাইনে আরেকটা লাইন করতে পারো, মানে এই এটা সমান এটা মানে কি, এটা সমান এইটা, তাহলে এটাকে তোমরা বাঁ দিকে নিয়ে আসবে আর এটাকে তোমরা ডান দিকে নিয়ে চলে যাবে, একই জিনিস, ঠিক আছে। সেটা একটা লাইন তোমরা এখানে যদি তোমাদের কারো অসুবিধা হয় একটা করতে পারো। তারপর দেখো বা, তাহলে এটাকে এদিকে লিখেছি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ প্লাস বি, যা আছে আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। এবারে এটাকে তাহলে সমানের এদিকে নিয়ে আনলে কি হবে, তাহলে কি হবে প্লাস এ বি ইন্টু এ প্লাস বি, আচ্ছা প্লাস এটাকে আমি আগে নিয়ে আসছি, মাইনাস আছে এটা, তাহলে সমানের দিকে নিয়ে এলে কি হবে প্লাস হয়ে যাবে, দেখো প্লাস এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হলো। আচ্ছা এর আগে কি আছে প্লাস আছে, সমানের দিকে নিয়ে এলে কি হবে মাইনাস হবে, দেখো মাইনাস এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। সবগুলো রাশি কি করলাম একদিকে নিয়ে চলে এলাম, জাস্ট নিয়ে সমান জিরো, তাহলে জিরো হবে, একদিকে নিয়ে এসেছি যেহেতু। এবারে দেখো এ প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস যেটা আছে এখানে রেখেছি প্লাস এ প্লাস বি, এবার দেখো এখানে এই দুটো টার্ম থেকে এ প্লাস বি ইন্টু এ বি, আর এখানে এ প্লাস বি ইন্টু এই যে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, এই দুটো টার্ম থেকে কি কমন যাবে, এ প্লাস বি কমন যাচ্ছে, তাহলে এ প্লাস বি সাধারণ পদ এ প্লাস বিটা কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে এ বি পড়ে থাকবে এর, আর এই টার্মটার কি পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা পড়ে থাকবে লিখলাম এখানে, আর মাইনাস এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা পড়ে আছে এখানে লিখে দিলাম, সমান জিরো করে দিলাম যেটা আছে। এবার দেখো এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার যেটা আছে লিখলাম, প্লাস এ প্লাস বি যেটা আছে লিখলাম। এবার দেখো ভেতরে দেখো কি হবে, এই এ বি আর এই মাইনাস এ বি এই দুটো আমরা কেটে দিতে পারি, তাহলে কেটে দেওয়ার পর কত পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে, দেখো তাহলে সেটাই লিখেছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, মাইনাস এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা আছে লিখলাম, সমান জিরো। আচ্ছা এবারে দেখো এই দুটো টার্ম থেকে কি করেছি এ প্লাস বি ইন্টু এক্স কমন যাচ্ছে, তাই তো, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স আমি যদি এখানে কমন নিই তাহলে এর কত পড়ে থাকবে এক্স স্কোয়ার আছে একটা এক্স তাহলে পড়ে থাকবে, মাইনাস আর দেখো এখানে এ প্লাস বি ইন্টু এক্স আমি কমন নিয়ে নিয়েছি, এক্স তো আমি নিয়ে নিয়েছি বাইরে, আর এ প্লাস বি হোল স্কোয়ারের একটা এ প্লাস বি আমি নিয়েছি, তাহলে আরেকটা এ প্লাস বি পড়ে থাকবে, কমন যেমন যেরকম ভাবে নাও সেরকম ভাবে নেবে। আচ্ছা এই দুটো থেকে এটা হয়ে গেল, মাইনাস এবারে এখান থেকে দেখো কি করেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কমন নিয়েছি, এই দুটো টার্ম থেকে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা সেটা আমি কমন নিয়েছি, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিলে কত হবে, এখানে পড়ে থাকবে হচ্ছে এটা এক্স, এটা এখানে আগে লিখেছি তাই তো, এর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এখানে যদি আমি এখানে কমন নিই তাহলে এক্স পড়ে থাকবে, আর এখানে যেহেতু আগে মাইনাস আছে তাহলে এখানে আবার প্লাস আছে, সেই জন্য এখানে ব্র্যাকেটের মধ্যে মাইনাস দিতে হবে তাই তো, তাহলে এই মাইনাসে মাইনাসে এই প্লাস হবে, নিয়ে এবার কত পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা যদি আমি এখানে কমন নিই তাহলে এ প্লাস বিটা খালি এখানে পড়ে থাকবে, বোঝা গেল। তাহলে বেসিক্যালি কি করলাম এই দুটো টার্ম থেকে আমি এ প্লাস বি ইন্টু এক্স কমন নিলাম, আর এই দুটো টার্ম থেকে এইটা আর এটা থেকে আমি কি কমন নিলাম মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কমন নিলাম, নিয়ে যেটা আছে বাকিগুলো লিখে সমান জিরো করলাম। এবারে দেখো তাহলে কি হবে এক্স, এবারে দেখো এক্স মাইনাস এ প্লাস বি এটা এ চলে এসছে, দুটো টার্ম থেকে এই একটা টার্ম আর এই একটা টার্ম, এই দুটো টার্ম থেকে এক্স মাইনাস এ প্লাস বি, দেখো এখানেও আছে এক্স মাইনাস এ প্লাস বি, দুটো কমন আছে, তাহলে এক্স মাইনাস এ প্লাস বি আমি এখানে লিখলাম, মানে কমন নিলাম এই দুটো টার্ম থেকে, তাহলে নিলে কি পড়ে থাকবে এখানে পড়ে থাকবে এ প্লাস বি ইন্টু এক্স, তাই তো, আর মাঝে মাইনাস আছে মাইনাস, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে, এটা পড়ে থাকবে, তাহলে সমান জিরো। আচ্ছা এবারে দেখো তাহলে কি দুটোর রাশির যদি গুণফল জিরো হয় তাহলে এইটা হয় এটা জিরো, না হলে এটা জিরো, তাহলে এটাকে আমরা জিরো করবো প্রথমে এক্স মাইনাস এ প্লাস বি সমান জিরো, তাই তো, তাহলে এক্স সমান কত হবে মাইনাসটাকে ওদিকে গেলে কি মাইনাসটা থাকবে না, তাহলে এ প্লাস বি হবে, বা এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
এটা সমান 0, তাহলে এখান থেকে a প্লাস বি ইন্টু এক্স সমান কত হবে, এটা মাইনাসটা ওদিকে গেলে কি প্লাস হবে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে x সমান কত বেরাবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বিটা কি x এর সাথে গুণ আকারে ছিল, এটা এদিকে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে a প্লাস বি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a প্লাস বি। তাহলে x এর দুটো মান আমরা পাচ্ছি, একটা হচ্ছে x সমান a প্লাস বি আর একটা হচ্ছে x সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a প্লাস বি। তাহলে এর সমাধান হয়ে গেল এই দুটোই, ঠিক আছে। এর যে সমাধানটা, এর সমাধানের উত্তর হবে, একটা হবে x এইটা, একটা হবে x এইটা, ঠিক আছে। এবার দেখো 6 দাগের 2 এর যেটা কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, ঠিক আছে। আরবার বলছি, একটি ত্রিভুজের ভূমিটা তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। বোঝা গেল কি বলা, এখানে কি বলা আছে দেখো, এখানে কি বলেছে যে ত্রিভুজের উচ্চতা কি বলে দেওয়া আছে, ধরো এখানে একটা আমি ত্রিভুজ, এই ত্রিভুজটা আমি আঁকলাম, তোমরা নাও আঁকতে পারো, কোনো ব্যাপার নয়। কি বলা আছে, ত্রিভুজটির ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে যদি আমি উচ্চতা ধরে নিচ্ছি, ত্রিভুজের উচ্চতা ধরি x মিটার ধরি, তাহলে ত্রিভুজের ভূমি কত হবে, তার উচ্চতার দ্বিগুণ মানে কত, পাটে পাটে করবে, উচ্চতার দ্বিগুণ মানে 2x দ্বিগুণ, আচ্ছা এটা অপেক্ষা 18 মিটার বেশি, মানে বেশি মানে প্লাস 18, তাহলে ত্রিভুজের ভূমি হয়ে গেল 2x প্লাস 18 মিটার। বোঝা গেল। তাহলে ক্ষেত্রফল এখানে 360 বর্গমিটার, এটা বলে দেওয়া আছে কোশ্চেন। এইবারে আমাদেরকে মিলাতে হবে যে কিছু কাজে লাগাতে হবে। তাহলে ক্ষেত্রফল বলে দেওয়া আছে মানে কি, ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে সমান করে দেবো 360, তাই তো। তাহলে প্রশ্ন অনুসারে ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু এটা ভূমি ইন্টু উচ্চতা, তাই তো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত 2x প্লাস 18, উচ্চতা কত ইন্টু x, তাই তো, এটাই করলাম, সমান কত হচ্ছে 360, এটা লিখলাম। এবারে দেখো, এবার সমাধান করো, এখানে হাফ ইন্টু 2x প্লাস 18 গুণ করে দাও, তাহলে হাফের সাথে 2x গুণ করলে কত হবে, 2 2 কেটে যাবে, x থাকবে, আর হাফের সাথে 18 গুণ করলে কত হবে, 2 9 18, তাহলে 9 থাকবে, তাহলে x প্লাস 9 ইন্টু x যেটা আছে লিখলাম সমান 360। এবার x এর সাথে এটা গুণ করে দাও, x স্কোয়ার প্লাস 9x, আর 360 যেটা সমানের এদিকে আছে আমি কি করলাম, এদিকে নিয়ে চলে এলাম, তাহলে মাইনাস 360 সমান 0। এবার দেখো এটা কি, এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা সেই x স্কোয়ার প্লাস 9x মাইনাস 360, দেখো ঘাতটা কত আছে, 2 আছে, তাহলে এটা একচল বিশিষ্ট, একচল মানে একটাই চল আছে x, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল। এবার দ্বিঘাত সমীকরণ যেরকম ভাবে সমাধান করো, এখানে দেখো মিডিল টার্ম চলে যাচ্ছে 360 যেটা হয়, তাই তো, 360 এর 24x মাইনাস 15x, এইভাবে হবে। 360টাকে তোমরা দাও 24x মাইনাস 15x 9x আসবে। যদি তোমরা এমনি সিম্পল এভাবে করবে, 360কে ভাঙো এইভাবে, কত এমনি চলে আসবে, 2 18 36 0, তাহলে 2 9 90, 2 45, এখানে 3 15, এখানে 3 আর 5, 3 5 15, তাহলে দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 8, 3 24, আর এখানে হচ্ছে 5 3 15। বোঝা গেল। এইটা হবে একটা, এই যে 2 দুগুণে 4, 2 দুগুণে 8, 3 24, আর 5 3 15, তাহলে হচ্ছে এটা 24 আর 15। বোঝা গেল। তাহলে 24 আর 15 দেখো কত হবে, 9 প্লাস 24x মাইনাস 15x সমান 9x। তাহলে এবারে এখান থেকে x কমন নাও, x কমন নিলে x ইন্টু x প্লাস এটা 24 হবে, মাইনাস এখান থেকে 15 যদি কমন নাও কত হবে, x এখানে মাইনাস আছে মানে এখানে প্লাস হয়ে যাবে, আর 15 ইন্টু 24 মানে 360, তাহলে এখানে এটা 24 হবে সমান 0। তাহলে কত হবে, x প্লাস 24 আবার কমন নাও দুটো থেকে, x প্লাস 24, তাহলে কত পড়ে থাকবে, x মাইনাস 15 সমান 0। তাহলে দুটোর গুণফল 0 মানে কত হয়, x প্লাস 24 সমান 0। যদি এটা 0 করো তাহলে কত হবে, x সমান মাইনাস 24 একটা হবে, আর একটা x মাইনাস 15 সমান 0 করলে x সমান 15 হবে। যেমন মিডিল টার্ম করে সমাধান করো দ্বিঘাত সমীকরণ, সেরকম করবে। নাহলে যদি না যায় যেত, তাহলে কি করতে, তোমরা সিধর আচার্য সূত্র যেটা আছে সেটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দুটো বেরাচ্ছে x এর মান, xটা কি, xটা ধরি ত্রিভুজের উচ্চতাটা x মিটার, মানে এইটা ত্রিভুজের উচ্চতা কি কখনো ঋণাত্মক বা নেগেটিভ হতে পারে, কখনোই হবে না। এটা সবসময় কি, উচ্চতা সবসময় কি হয়, পজিটিভই হয়, ধনাত্মক হয়, তাই তো। তাহলে x সমান এখানে দেখো মাইনাস 24 যেটা বেরিয়েছে সেটা অগ্রাহ্য, এটা আমরা নিতে পারি না। দেখো উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব x নট ইকুয়াল টু মাইনাস 24 এটা আমরা নিতে পারবো না। বোঝা গেল। বা x সমান মাইনাস 24 এটা অগ্রাহ্য, এটা লিখে দেবে। অতএব ত্রিভুজের উচ্চতা কত হবে, ত্রিভুজের উচ্চতা x সমান 15 মিটার হবে। তাহলে এটাই চেয়েছে উত্তর, ত্রিভুজের উচ্চতা কত, ত্রিভুজের উচ্চতা x সমান তাহলে 15 মিটার। বোঝা গেল। আচ্ছা, এবার দেখো সাতের দাগেরটা কি বলেছে, যে কোনো একটি একটা x সমান √3 প্লাস √2 হলে দেখাও যে x স্কোয়ার প্লাস
একের এক্স স্কোয়ার সমান 10 এটা দেখাতে বলেছে। এটা তোমাদের মাধ্যমিকে পড়েছে, মাধ্যমিক 15 সালে এটা এসছে, ঠিক আছে। তাহলে এক্স সমান √3 + √2 হলে দেখা হয় যে এক্স স্কোয়ার প্লাস একের স্কোয়ার সমান 10, ঠিক আছে। তো এই যে 3 নম্বর যে মডেল সেটে মোটামুটি বেশ কিছু অঙ্ক কিন্তু তোমাদের মাধ্যমিকে এসছে। তো এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো যে কি টাইপের এসছে অঙ্কগুলো। এক্স সমান √3 + √2 এটা বলে দেওয়া আছে, আমাদের দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস একের স্কোয়ার সমান 10। তাহলে দেখো একটা আমরা ফর্মুলা জানি, এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে 2 × a × b মানে 2 × x × একের x, এটা কেটে যাবে, তাহলে 2 পড়ে থাকবে। তাহলে দেখো এখানে এটার ভ্যালুটা বের করলেই হয়ে যাবে, এক্স প্লাস একের x এর হোল স্কোয়ারের যে ভ্যালুটা এটা বের করলেই আমরা এটা পেয়ে যাবো, এটার ভ্যালুটা পেয়ে যাবো, মানে বাম পক্ষে যে ভ্যালুটা বলা আছে সেটা পেয়ে যাবো আমরা। আর মাইনাস এটা তো 2 আছে, ঠিক আছে, এটা তো কনস্ট্যান্ট টার্ম, কোনো ব্যাপার না। তাহলে এক্স এর ভ্যালু তো আমরা জানি √3 + √2 দেওয়া রয়েছে, তাহলে কি একের এক্স এর ভ্যালুটা বের করে এখানে বসাতে হবে, সেই জন্য এখানে একের এক্সটা আমরা বের করেছি। বোঝা গেল? এই টাইপের অঙ্ক থাকলে এইভাবে করবে। তাহলে একের এক্স, তাহলে দেখো 1 কত হবে, এটা 1 হয়ে যায় √3 + √2। এবারে দেখো নিচে করণী আছে, মানে কি আমরা সেই অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করবো, করণী নির্ণয় সব উৎপাদক দিয়ে। তাহলে কত হচ্ছে দেখো, উপরে √3 - √2 যেটা আছে সেটা দিয়ে আমরা উপরে কি করলাম, গুণ করলাম, নিচে হচ্ছে √3 - √2 আমাদের দিতে হবে। এবার দেখো উপরে √3 - √2 যেটা আছে রাখলাম, নিচে দেখো কি হচ্ছে, দেখো √3 + √2 × √3 - √2 মানে কি √3টাকে a ধরো, √2টাকে b ধরো, আর বলার দরকার নেই। a + b × a - b মানে কি a² - b² সেই ফর্মুলা। তাহলে √3 এর হোল স্কোয়ার মাইনাস b এর মান কত, √2 এর হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে উপরে যেটা কি থাকবে, √3 - √2 থাকলো, আর নিচে কি √3 এর হোল স্কোয়ার মানে কি 3, তাই তো। √2 এর হোল স্কোয়ার মানে কি বর্গমূল করছো আবার স্কোয়ার করছো, তাহলে কি হচ্ছে 2 থেকে যাবে, একই মানটাই থাকবে, তাহলে 2 হবে, 3 - 2, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে নিচে। তাহলে পড়ে থাকবে খালি √3 - √2 পড়ে থাকবে, ব্যাস। বোঝা গেল? তাহলে আমরা কি পেলাম, এক্স এর মান √3 + √2, আর একের এক্স এর যে মান সেটা কত বেরোলো, √3 - √2। এবার আমরা বসিয়ে দিই, তাহলে বাম পক্ষ সমান এক্স স্কোয়ার প্লাস একের স্কোয়ার বলা আছে, তাহলে এর সূত্রটা আমরা লিখলাম যেটা এক্ষুনি বললাম, এক্স প্লাস একের এক্স এর হোল স্কোয়ার মানে a + b এর হোল স্কোয়ার মাইনাস 2 × a × b। এখানে a আর b মানে কিন্তু a এর মান x আর b এর মান কিন্তু একের x, ঠিক আছে, এবি লিখে দিও না। তাহলে এটা হলো, তাহলে x এর মান √3 + √2 আর একের x এর মান হচ্ছে √3 - √2 যেটা এসছে, এখানে বসিয়ে দিলাম। এর পুরোটার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার করলাম, -2, কেননা এই x আর এই x হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে -2 পড়ে থাকবে। এবারে দেখো এখানে এই √2 আর এই -√2, তাই তো, এটা কেটে দিই, কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে √3 + √3, √3 + √3 মানে কত, 2√3। এখানে কিন্তু অনেকের অসুবিধা হয়, দেখো x + x সমান কত, 2x, তাহলে √3 + √3 মানে কত, 2√3, এটা মনে রাখবে হবে। তাহলে 2√3 তার হোল স্কোয়ার -2, তাহলে দেখো 2√3 হোল স্কোয়ার তোমরা একবারই করে দিতে পারো, 2 × 2 = 4, আর √3 হোল স্কোয়ার মানে 3, 4 × 3 = 12, কোনো ব্যাপার না, যাদের সুবিধা হয় করে দেবে। এবার দেখো যাদের অসুবিধা হয় ভাঙতে, হয়তো কিছু জনের অসুবিধা হতে পারে, দেখো 2 এর হোল স্কোয়ার ভেঙে দাও, 2 × 2, আর ইন্টু আছে √3 এর হোল স্কোয়ার মানে কি 2 বার √3 × √3 × √3, দুবার লিখলাম, -2 যেটা আছে রাখলাম, তাহলে 2 × 2 = 4, এটা 4 এরকম করে লিখলাম, 2 × 2 = 4, আর √3 × √3 মানে কত, 3, তাহলে 3 লিখলাম। বোঝা গেল? তাহলে 4 × 3 মানে 12, তাহলে 12 - 2 মানে কত হচ্ছে 10। তাহলে এটাই আমাদের দেখো প্রমাণ করতে বলেছিল, এটা দেখাতে বলেছিল, দেখো এটা আমাদের কিন্তু চলে এলো, এটা ডান পক্ষ, তাহলে প্রমাণিত। তাহলে এটার মান হচ্ছে কত, 10, তাহলে আমরা প্রমাণ করে ফেললাম। এবার দেখো 7 দাগের 2 এরটা কি বলেছে, x + y সমানুপাতিক x - y হলে প্রমাণ করে যে x আর y এটা সমানুপাতিক, মানে x এর সাথে y সরল ভেদে রয়েছে। বোঝা গেল? তাহলে অঙ্কটা দেখে নিয়েছো, এটা সমানুপাতিক x - y হলে প্রমাণ করে যে x সমানুপাতিক y। তাহলে দেখো এখানে এটা অঙ্কটা কি হবে, x + y এটা আছে, এটা লিখলাম, এটা আমাদেরকে দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণ করতে হবে বলে তোমরা লিখবে যে x সমানুপাতিক y, এটা কোশ্চেনটা তুলে তাহলে x + y, এবার যদি সমানুপাতিক চিহ্নটা আমরা তুলে দিয়ে সমানটা দিই, তাহলে একটা কি সমানুপাতিক ধ্রুবক আমাদের গুণ করতে হবে, তাই তো। তাহলে এটা সমান k × x - y, তাহলে এখানে কি করলাম, এখানে k একটা গুণ করলাম, যেখানে k সমান কি অশূন্য ধ্রুবক, এটা লিখলাম, তাহলে এটা সমান দিলে k দিয়ে দিলাম। এবার দেখো x + y / x - y টাকে আমি নিচে নামিয়ে দিলাম, তাহলে এটা সমান k হবে। এবারে দেখো কি করেছি, যোগ ভাগ প্রক্রিয়া এখানে করেছি আমি, যে উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এটা লিখবে। লেখার পর দেখো যোগ ভাগ মানে কি,
আশা করি বলার দরকার নেই। দেখো উপরেরটা প্লাস নিচেরটা ডিভাইডেড বাই উপরেরটা মাইনাস নিচেরটা, মানে কি লব প্লাস হর, এটা মনে রাখবে একদম, লব মাইনাস হর, বোঝা গেল? উভয় পক্ষে কিন্তু লব প্লাস হর বাই লব মাইনাস হর, ঠিক আছে? তাহলে দেখো উভয় পক্ষে কিন্তু করবো, যখন যোগ ভাগ করবো সমান থাকলেই আমরা কিন্তু করবো, উভয় পক্ষেই করবো, এখানেও করবো, এই পাশেও কিন্তু করতে হবে। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই, লব লিখে দিলাম, লব এক্স প্লাস ওয়াই প্লাস হর, তাই তো, হর কত এক্স মাইনাস ওয়াই বাই লব মাইনাস হর, লব কত, লবে আছে এক্স প্লাস ওয়াই, হর কত মাইনাস আছে মাইনাস হর, হরের মান এক্স মাইনাস ওয়াই। এখানে দেখো অনেকের ভুল হয়, এখানে কি করবে ব্যাকেটটাকে দেবে, ঠিক আছে, একদম ব্যাকেট দিয়ে আস্তে আস্তে করে করবে। যদি অনেকে কি করবে ব্যাকেট না দিয়ে এখানে মাইনাস করে দাও, যদি এখানে কিন্তু মানে মাইনাস করে দাও, ব্যাকেটটা যদি তোমরা না দাও তাহলে কিন্তু এটা প্লাস হবে, বোঝা গেল? সেইভাবে কিন্তু ব্যাকেট যদি না দাও তোমরা একবারে করো তাহলে কোনো ব্যাপার না, এখানে প্লাস দিয়ে করবে, যাদের অসুবিধা হয় তারা কিন্তু ব্যাকেট দিয়ে করবে, এখানে পুরো রাশিটা এক্স মাইনাস ওয়াই লিখবে। সমান কি মানে মাইনাসের পর যদি, আরেকবার বলে দিচ্ছি জেনে নাও, মাইনাসের পর যদি একাধিক টার্ম থাকে, মানে একের বেশি টার্ম থাকে যে কোনো অঙ্কে, সবসময় কিন্তু ব্যাকেট দেবে। এটা আমি বারবার বলি যে মাইনাসের পর যদি একাধিক টার্ম থাকে তাহলে সবসময় কি করবে ব্র্যাকেটের মধ্যে রাখবে, তারপর ব্র্যাকেট তোলো। আর যদি তোমরা একবারই করো খুবই ভালো ব্যাপার, ঠিক আছে, তাহলে সময়টাও বাঁচবে, একবারে করে ফেলবে ব্র্যাকেটটা তুলে। তো এটা সমান কি, এখানেও দেখো নিচে কত আছে, কে বাই ওয়ান আছে, কিছু নেই মানে, তাহলে লব প্লাস হর মানে কে প্লাস ওয়ান ডিভাইড বাই লব মাইনাস হর মানে কে মাইনাস ওয়ান করলাম। এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই উপরে যেটা আছে রেখেছি, এই লাইনটা আমি করেছি আর কি। তাহলে এক্স প্লাস ওয়াই এখানে মাইনাস, এবারে ব্র্যাকেটটা তুলে দাও, মাইনাসে মাইনাসে কত হয় প্লাস হবে, প্লাস ওয়াই সমান উপরে যেটা আছে এখানে রেখেছি। এবার দেখো উপরে কি হচ্ছে, দেখো এই ওয়াই আর এই মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে উপরে থাকছে 2x, আর নিচে দেখো এই এক্স আর এই মাইনাস এক্স কেটে গেল, তাহলে নিচে পড়ে থাকবে 2y, তাই তো, সমান যেটা আছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার দেখো আবার এই দুই কেটে গেল, তাই তো, তাহলে এক্স সমান এখানে তাহলে এক্স বাই ওয়াই সমান কত হচ্ছে, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হচ্ছে। তাহলে এবার যদি আমরা কি করি এক্স সমান বার করি, তাহলে ওয়াইটা ওদিকে গুণ হয়ে যাবে, মানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান যেটা আছে থাকবে, ওয়াইটা ওদিকে চলে যাবে গুণ আকারে, তাহলে এক্স এর মান এটা হয়ে গেল। তাহলে দেখো এটা কি ধ্রুবক, কেটা কি আমরা একটা ধ্রুবক ধরেছিলাম, তাই তো, কে একটা ধ্রুবক, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, ওয়ানটা তো ধ্রুবক, তাহলে এটা একটা পুরোটা একটা ধ্রুবক রাশি হয়ে যাচ্ছে। তাহলে এক্স সমান ধ্রুবক ইন্টু ওয়াই আছে, সামথিং একটা ধ্রুবক ইন্টু ওয়াই, তাহলে আমরা লিখতে পারি কি এক্স সমানুপাতিক ওয়াই। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এক্স সমানুপাতিক ওয়াই, আমরা এখানে প্রমাণ করে দিলাম, ঠিক আছে। এবার দেখো 8 দাগের অঙ্কটা কি বলেছে, 8 দাগেরটা, 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত? কি বলা আছে, 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা, প্রথমটা 2 আর দ্বিতীয়টা 6 বলে দেওয়া আছে, তাহলে পঞ্চম মানে একদম শেষটা যেটা, সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে, বলতে হবে, সেটা বের করতে হবে। তাহলে দেখো এখানে এখানে লিখেছি 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা, আর প্রথমটি 2 দ্বিতীয়টি 6টা বলা আছে। ধরি আর 3টি সংখ্যা যথাক্রমে কি ধরেছি, এক্স ওয়াই আর জেড। তাহলে সংখ্যা 3টি কি কি হলো, সংখ্যা 5টা কি কি হলো, 2 6 এক্স ওয়াই জেড, এই 5টা হয়ে গেল। এবারে দেখো যদি আমরা জানি কি এ ইজ টু বি, ধরো যদি এ হয় এ বি সি, ধরো এ বি সি ডি এগুলো কি ক্রমিক সমানুপাতিক, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এ বাই বি সমান বি বাই সি এরকম লিখতে পারি, সমান সি বাই ডি, এভাবে লেখা যায়। আরেকটা যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, ডি বাই ই, ঠিক আছে, মানে 5টা সংখ্যা যদি ক্রমিক সমানুপাতিক থাকে তাহলে এভাবে লেখা যায়, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান ডি বাই ই, এভাবে কিন্তু লেখা যায়। তাহলে দেখো এই 5টা সংখ্যা আমাদের ক্রমিক সমানুপাতিক বলে দেওয়া আছে, 2 6 এক্স ওয়াই আর জেড, তাহলে আমরা কি লিখতে পারি এখানে 2 বাই 6, তাই তো, সমান 6 বাই এক্স, তাই তো, সমান এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড, ঠিক আছে, এটাই লিখলাম। তাহলে এখানে এবারে দেখো একটা একটা করে করবো, আমাদেরকে কি বের করতে হবে, জেড এর মানটা বের করতে হবে, এই জেড এই মানটা বের করতে হবে, জেড এর মান, শেষ যে সংখ্যাটা, শেষ সংখ্যা কি জেড, এই জেড এর মানটা বের করতে হবে। তাহলে 2 বাই 6 সমান কি 6 বাই এক্স, এক্স ওয়াই এর মানগুলো আগে বের করে নিই, তাহলে 2 বাই 6 সমান 6 বাই এক্স। এবারে দেখো এখান থেকে কোনাকুনি গুণ করে 2x সমান কত, 6 6 36, তাহলে এক্স এর মান কত বেরোচ্ছে 36 বাই 2, এটা বেরোচ্ছে 2 18, এখানে বেরিয়ে যাচ্ছে 36, তাহলে এক্স এর মান বেরিয়ে গেল কত 18, বোঝা গেল। এইবারে দেখো আবার এটা করো, এক্স বাই ওয়াই সমান কত 2 বাই 6, তাই তো, সবগুলো সমান তো, তাহলে এক্স বাই ওয়াই সমান 2 বাই 6, এটা লিখলাম, এক্স বাই ওয়াই সমান 2 বাই 6। এবার তো আমি এক্স এর মানটা জানি,
এখানে বসিয়ে দেবো, তাহলে এক্স এর মান 18/y সমান 2/6। এখান থেকে আমরা কি করবো, ওয়াই এর মানটা বের করবো, তাই তো এক একটা করে করে যাবো। তাহলে 2y সমান কত, 18 × 6 পেয়ে গেলাম, গুণ করলাম। এখান থেকে y সমান 18 × 6 ভাজিত 2, তাহলে এটা কত হবে 2, 9, 18 কেটে দাও, তাহলে 9, 6, 54, বোঝা গেল। তাহলে y এর মানটা পেয়ে গেলাম আমরা 54, বোঝা গেল। তাহলে দেখো আবার দেখো এটা করো, y/z সমান কত 2/6, তাহলে y/z সমান কত লিখছি 2/6। y এর মানটা কত পেয়েছি আমি 54 পেয়েছি, তাহলে y এর জায়গায় আমি 54 বসালাম, 54/z সমান কত 2/6। এখান থেকে আবার সেই গুণ করো, এটা কিন্তু z আর 2 এ কিন্তু গুলোবে না, তোমাদের যদি অসুবিধা হয় আলাদা তিনটে সংখ্যা এবিসিও ধরে নিতে পারো। এখানে 2 আর z কিন্তু খুব ভালো করে লিখবে, এখানে পরের লাইনে ধরো 2 লিখে দিলে বা এটা ধরো z করে দিলে তখন z হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, তখন কোথায় ভুল হয়েছে কিন্তু খুঁজতে কিন্তু অসুবিধা হতে পারে। সেই জন্য z আর 2 কিন্তু খুব সাবধানে, z এর দরকার হলে পেটটা কেটে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এটা 2z সমান কত 54 × 6, তাহলে z সমান কত 54 × 6/2, তাহলে এবারে এটাকে কাটো, 2 3 6, তাহলে 54 × 3 এটা হচ্ছে 162 হবে, বোঝা গেল। তাহলে z এর মানটা আমরা পেয়ে গেলাম 162, আর এই z এর মানটাই আমাদের চেয়েছে শেষ সংখ্যা যেটা, ঠিক আছে, যে পঞ্চম সংখ্যাটা 1 2 3 4 5 পঞ্চম সংখ্যা কি z, তাহলে z এর মানটা কত বেরোলো, z এর মানটা বেরিয়ে গেল 162, অতএব পঞ্চম সংখ্যাটি হলো 162, পঞ্চমটি হলো, ঠিক আছে। তাহলে এটাই হবে অ্যান্সার। এবার দেখো 2 এর অঙ্কটা কি বলেছে, 8 এর দাগে 2, x/lm - n স্কয়ার সমান y/mn - l স্কয়ার সমান z/nl - n স্কয়ার হলে প্রমাণ করো যে lx + my + nz সমান 0, এটা প্রমাণ করতে বলেছে। এটা আবার মাধ্যমিকে পড়েছে তোমাদের, কত সালে, মাধ্যমিক 2000 পড়েছে এটা, ঠিক আছে, এটা মাধ্যমিক, এটা 2000 সালে পড়েছে। দেখো এইখানটা একটা জিনিস, এখানে সব ঠিক আছে, এটা n যেটা আছে, আবার বলছি এটা n যেটা আছে এটা m হবে, m, ঠিক আছে, এটা n এর জায়গায় এই যে m আছে m, সেই m হবে, এটা n যেটা ভুল মিস্টেক মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, n এর জায়গায় এটা m হবে, বোঝা গেল। তাহলে দেখো সেটা আমি লিখেছি এখানে, তাহলে কি বলেছে x/lm - n স্কয়ার সমান y/mn - l স্কয়ার সমান z/nl - m স্কয়ার, ঠিক আছে, এটা দেওয়া আছে, n এর জায়গাটা m হবে বললাম যেটা। তাহলে দেখাতে বলেছে lx + my + nz সমান 0, এটা দেখাতে বলেছে। তাহলে এটা সমান লিখলাম, এরকম সমান আকারে থাকলে জেনারেলি আমরা কি ধরি, কে ধরে নিই, কে, ঠিক আছে, কে সমান একটা কি অশূন্য একটা ধ্রুবক, আমরা যেখানে এটা লিখলাম এটা সমান কে। এবার এক একটা করে করব, তাহলে দেখো নিয়মটা কি, এটা সমান কে, তাহলে x/lm - n স্কয়ার এটা সমানও কে হবে, তাহলে সেটাই লিখলাম, x/lm - n স্কয়ার সমান কে। এখান থেকে x সমান x এর মানটা বের করব, তাহলে x সমান কত k × lm - n স্কয়ার, দেখো k × lm - n স্কয়ার। সিমিলারলি এইটা সমান কে, এটা সমান কে করেছি, y সমান বের করেছি k × এটা। সিমিলারলি z বাই এটা সমান কে, z বাই এটা সমান কে করেছি, z এর মানটা বের করেছি k × nl - n স্কয়ার, একদম সেম। এবারে x y আর z এর মানটা পেয়ে গেছি, তাই তো। এবার আমরা বাম পক্ষটা তুলবো lx + my + nz, এখানে যে x y আর এই যে জেডটা আছে, এখানে কি করব, এই যে মানগুলো আছে x y z এর, সেই মানগুলো বসাবো, দেখবো 0 আসছে নাকি, বোঝা গেল। তাহলে দেখো, তাহলে বাম পক্ষটা তুললাম lx + my + nz যেটা আছে এখানে তুলে নিলাম, তাহলে l × x, এই x এর জায়গায় মানটা বসাবো, তাই তো, x এর জায়গায় কি বসাবো, k × lm - n স্কয়ার, k × lm - n স্কয়ার বসালাম, প্লাস m ইন্টু এই y এর জায়গায় কত মান বসাবো, k × mn - l স্কয়ার, দেখো y এর জায়গায় এই যে y, এই y এর জায়গায় k × mn - l স্কয়ার বসালাম, প্লাস n × z এর জায়গায় এই মানটা এখানে বসালাম। এবার কি করে গুণ করে দেবো, সিম্পল। দেখো এবার আরেকটা জিনিস, যে এখানে k, এখান থেকেও কে, আর এই টার্মেও কে আছে, এই তিনটে থেকে আমরা কে কমন নিয়ে নিতে পারি, তাহলে আমরা তিনটে থেকে কে কমন নিয়ে বাইরে করে দিলাম, নিয়ে ব্র্যাকেট দিলাম, এবারে কে বাদ দিয়ে যা যা আছে গুণ করব, তাই তো। তাহলে এল আছে, কে তো নেই, কে আমি কমন নিয়ে নিয়েছি এখানে, তাহলে এল × lm মানে কত, l স্কোয়ার m, মাইনাস দেখো l × n স্কোয়ার, l × n স্কোয়ার, তাই তো, এরকম ভাবে গুণ করে করে যাব, প্লাস তাহলে কত m স্কোয়ার n মাইনাস m l স্কোয়ার, প্লাস n × nl মানে n স্কোয়ার l মাইনাস কত হচ্ছে n m স্কোয়ার, বা এখানে m স্কোয়ার n, একই জিনিস, এটা লিখে দিলাম। এবার দেখো সবগুলো দেখো l স্কোয়ার m, দেখো l স্কোয়ার m, এখানে দেখো l স্কোয়ার m একই আছে, কেটে দিলাম। আচ্ছা n স্কোয়ার l মানে মাইনাস n স্কোয়ার l প্লাস n স্কোয়ার l, এটা কেটে যাবে, আর প্লাস m স্কোয়ার n মাইনাস m স্কোয়ার n কেটে গেল, দেখো কিছুই থাকলো না, তাহলে 0, তাই তো। তাহলে k × 0, কে তো কেটা কি ধরেছিলাম, কে একটা অশূন্য ধ্রুবক ধরেছিলাম, তাই তো, অশূন্য ধ্রুবক, তাহলে কে এর সাথে 0 গুণ করলে সেটা কত হয়, 0 হবে, সেটাও 0 আসবে, যার সাথে তুমি 0 গুণ করো ওটা 0 হয়, ওটা 0 হবে।
এটা সমান কি ডান পক্ষ, এটা আমাদেরকে 0 বলা আছে এটা প্রমাণ করতে, তাহলে দেখো 0 চলে এসছে, তাহলে এটা সমান ডান পক্ষ, আমরা প্রমাণ করে ফেললাম, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো 9 দাগেরটা, 9 দাগের যে উপপাদ্য যেটা দেওয়া আছে তোমাদের, কি দেওয়া আছে, প্রমাণ করো যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের ওপর অবস্থিত হবে। ঠিক আছে, এইটা একটা আছে যে দুটি বৃত্ত যদি স্পর্শ করে তাহলে তার স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির যে সংযোজক সরল রেখা তার উপর থাকবে, এই একটা, এটা পড়েছে মাধ্যমিক 19, 15, 12-তে। আর 2 নম্বরটা কি বলেছে, প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ঠিক আছে, এটা পড়েছে 15-তে, মাধ্যমিক 15, 13, 10, 8, 2, 2000 এগুলোতে পড়েছে। ঠিক আছে, তাহলে এগুলো উপপাদ্য বলার কিছু নেই, বইয়ে 9 দাগের এক একটা দেখো আমি জাস্ট লিখে দিয়েছি, তোমরা এখান থেকে বই একদম সেম উপপাদ্য ওগুলো করে নেবে। 9 দাগের এক একটা গণিত প্রকাশ তোমাদের যে টেক্সট বুক আছে পেজ নম্বর 215 পাতা, উপপাদ্য 42, চ্যাপ্টার 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টারটি রয়েছে এটা। আর 9 দাগের 2 দাগের যে কোশ্চেনটি রয়েছে ওটা দেখে নেবে, একদম সেম উপপাদ্য, গণিত প্রকাশের পেজ 285 পাতার, উপপাদ্য হচ্ছে 49, চ্যাপ্টার 22, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য যে চ্যাপ্টারটি রয়েছে। ঠিক আছে, এখান থেকে 9 দাগের 1 আর 2 যে অঙ্ক দুটি রয়েছে সেগুলো এখান থেকে দেখে নেবে। এবার দেখো 10-এরটা দেখো কি বলেছে, 10-এরটা এক্সট্রাতে 10-এর দেখো কি বলেছে, একটি, এটা কততে কোশ্চেন পেপার, হ্যাঁ, একটি দেখো কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজ একটি বৃত্তে যার ব্যাসার্ধ আর বলে দেওয়া আছে এখানে এমনভাবে অবস্থিত যে প্রতিটি বাহু বৃত্তের একটি স্পর্শক। কি বললাম, একটি সমকোণী ত্রিভুজ একটি বৃত্তে এমনভাবে অবস্থিত যে প্রত্যেকটি বাহু বৃত্তের একটি স্পর্শক। যদি ত্রিভুজটির অতিভুজ সি এবং অপর বাহুদ্বয় এ ও বি হয় তবে প্রমাণ করো যে আর সমান a প্লাস বি মাইনাস সি বাই 2, এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে দেখো 10-এর দাগের একটা, 10-এর দাগের একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। ঠিক আছে, একটা বৃত্ত আছে, বৃত্তটা সমকোণী ত্রিভুজের মধ্যে এমনভাবে অবস্থিত যে এই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহু বৃত্তের কিন্তু স্পর্শক। ঠিক আছে, প্রত্যেকটা বাহু বৃত্তের স্পর্শক এটা বলা আছে। তাহলে বৃত্তের অতিভুজ যদি সি হয়, সি, আর অন্য যে দুটি বাহু যদি একটা এ হয় আর একটা বি হয়, তাহলে প্রমাণ করতে হবে যে আর হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ যেটা বলে দেওয়া আছে, আর সমান a প্লাস বি মাইনাস সি বাই 2, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে কি, আর সমান a প্লাস বি মাইনাস সি বাই 2, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, এইটা, এই জিনিসটা। এবার আমি এখানে লিখেছি দেখো, ধরি বৃত্তটি ত্রিভুজ এবিসি এর এ বি, বি সি ও সি এ বাহুকে যথাক্রমে ডি, ই ও এফ, তাই তো, বিন্দুতে স্পর্শ করেছে, এটা লিখলাম। আর এখানে আমি এবি সমান যেটা সেটা লিখে দেবে, এবি সমান এ ধরেছি, বিসি সমান এখানে বি ধরেছি, আর এখানে সি এ সমান এখানে সি ধরেছি, অতিভুজটা সি, এটা কিন্তু বলা আছে কোশ্চেন, অতিভুজ তোমাকে সি ধরতেই হবে, আর বাকি অন্য দুটি বাহু যে কোনো দুটো, একটাকে এ আর একটাকে বি তোমরা ধরতে পারো। তাহলে বৃত্তের দেখো আমরা কি জানি, এই থিওরেমটা এখানে কাজে লাগাবো, এই উপপাদ্যটি কাজে লাগাবো যে বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক দুটি দৈর্ঘ্য সমান হয়, তাই তো, বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে যে বৃত্তের উপর যে কোনো বৃত্তের উপর স্পর্শক যে দুটো আমরা আঁকতে পারবো সেই দুটি স্পর্শক কিন্তু কি হয়, সমান হবে, দৈর্ঘ্য সমান হবে। তাহলে দেখো এক্ষেত্রে এটা কল্পনা করো, এগুলো সব ভুলে যাও, এখানে দেখো বৃত্ত, এটা বৃত্ত, এটা বহিস্থ বিন্দু, ধরো এ বহিস্থ বিন্দু, তাহলে এ ডি আর এ সি, এই এ এফ, তাই তো, এফটা একটা স্পর্শক, তাহলে এ এফ একটা স্পর্শক আর এ ডি একটা স্পর্শক, মানে এই পাশে স্পর্শ বিন্দু যেটা, তাহলে এই স্পর্শকটার ক্ষেত্রে এফ সমান এ ডি বলতে পারি, এই স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে, আর এটা বহিস্থ বিন্দু, তাহলে দেখো সেটাই লিখেছি, এফ সমান এ ডি, ওটাই লিখেছি। আবার সি যে বহিস্থ বিন্দু, দুটো স্পর্শক কি কি, এ একটা স্পর্শক, সি বি, আর এখানে ধরো এই সি, এটা, তাই তো, তাহলে স্পর্শ বিন্দু কোনগুলো, ই আর এফ, তাহলে কি কি সমান হবে, সি এফ সমান কি হবে, সিই, এটা হচ্ছে বহিস্থ বিন্দু, তাহলে দেখো সেটাই লিখেছি, সি এফ সমান সিই, ওটাই লিখেছি, বোঝা গেল। আচ্ছা, এবার দেখো আমরা কি জানি, এফ সমান এ ডি, এটা আমরা পেয়েছি, তাই তো,
এফ সমান এডি এখানে লিখলাম। আবার এডি সমান আমরা কি জানি, এডি দেখো এডি সমান আমরা কি জানি, এ বি মাইনাস ডিবি বা বিডি, তাই তো। এডি সমান কি, এ বি মানে পুরোটা মাইনাস বিডি, তাহলে সেটাই লিখেছি এডি সমান এ বি মাইনাস বিডি। আচ্ছা এ বি এর দৈর্ঘ্য, এ বি এর মানটা কত বলে দেওয়া আছে, এখানে এ বলে দেওয়া আছে পুরোটা, এটা এ ধরেছি। আচ্ছা এখানে এ বি এর জায়গায় আমি এ বসালাম, মাইনাস বিডি এর জায়গায় দেখো এই বিডি সমান কি, এটা ব্যাসার্ধ আর হবে, ঠিক আছে, সেই জন্য আমি বিডি এর জায়গায় আর বসালাম। এবার দেখো এর যে প্রমাণটা, এই যে এটা সমান আর হবে আর এটা সমানও আর হবে, মানে এই একটা বর্গক্ষেত্র হবে, ও ডি বি একটা বর্গক্ষেত্র, এই প্রমাণটা কিন্তু করতে হবে, ঠিক আছে। এটা দেখো বৃত্তের ব্যাসার্ধ দুটি আর, ও ডি আর ও ই, তাই তো, ও ডি আর ও ই এই দুটি বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। তাহলে এই দুটি কিন্তু সমান দৈর্ঘ্যে, যেহেতু এই দুটি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রে ওডি সমান ওই আমরা জানি। এবার দেখো বাকি যে দুটি সেগুলো সমান কিনা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আবার দেখো এখানে আমরা কি করেছি সেটাই, ওডি লম্ব এবি, এখানে আমরা করেছি কি ওডি লম্ব এবি, কেননা কি আমরা জানি কি বৃত্তের ব্যাসার্ধ আর যে স্পর্শক, ঠিক আছে, তারা পরস্পর লম্ব হয়। আর এক্ষেত্রে আরেকটা কি করেছি দেখো, ওই লম্ব বিসি, দেখো ও ই লম্ব বিসি এটা করেছি সেম, যেহেতু এখানে লিখেছি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই বিন্দুতে ব্যাসার্ধ পরস্পর লম্ব, সেই জন্য করতে পেরেছি। অতএব ওডিবি সমান 90 ডিগ্রি আর ওইবি সমান 90 ডিগ্রি। দেখো ওডিবি সমান 90 ডিগ্রি, এটা যেহেতু সেই ওডি লম্ব এবি এক্ষুনি করলাম, আর ওই লম্ব বিসি করার জন্য কি এটাও 90 ডিগ্রি। আবার দেখো ত্রিভুজ এবিসি কি সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। তাহলে দেখো কোনো ত্রিভুজের তিনটি কোণ যখন 90 ডিগ্রি হয় তাহলে কি এটাও 90 ডিগ্রি হবে অবশ্যই, চতুর্থ কোণ, কেননা চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। অতএব দেখো আমি এখানে লিখেছি যে ডিওই অর্থাৎ ডিওই এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো ডিওই এই কোণটা হচ্ছে কিন্তু চতুর্ভুজের ডিওই কোণটা 90 ডিগ্রি। অতএব ওডিবি একটি বর্গক্ষেত্র, যে দেখো চতুর্ভুজের কি হচ্ছে, কোন চতুর্ভুজের চারটি কোণ 90 ডিগ্রি, আবার যে কোনো দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটা অবশ্যই কি হবে বর্গক্ষেত্র হবে। অতএব এটা কি বর্গক্ষেত্র যদি হয় তাহলে এখানে লিখেছি দেখো বিডি সমান বিই সমান আর হবে। দেখো এখানে বিডি সমান বিই, তাহলে এটা সমান আর, মানে এটা আবার সবগুলো বাহুর দৈর্ঘ্য কত হবে আর হবে, তাহলে সেটাই এখানে লিখেছি দেখো এডি সমান কি এবি মাইনাস বিডি, এবি সমান এ আর বিডি সমান আর প্রমাণ করে ফেললাম, যেটা সেটা আরটা লিখলাম। আবার দেখো সিএফ সমান কি, সিএফ সমান সি যেটা আমরা পেয়েছি, তাহলে সিএফ সমান সি সেটা লিখলাম। আবার দেখো সি সমান কি আমরা জানি, দেখো সিই সমান বিসি এই টোটালটা মাইনাস বিই এইটুকুনটা, তাই তো, এই সিই সমান, তাহলে দেখো সেটাই লিখেছি যে সিই সমান বিসি মাইনাস বিই। এবার দেখো বিসির জায়গায় আমি বি করেছি, এই যে দেখো বিসি, এই বিসির জায়গায় আমি বি ধরেছি, বিসির জায়গায় আমি বি করেছি, মাইনাস এই বি সমান আর, তাই তো। দেখো এই যে বি সমান আর, তাহলে দেখো বি সমান এখানে আর লিখেছি সেই জায়গাটা। এবার দেখো এসি সমান কি, কেন এগুলো বের করলাম, এ প্লাস সিএফ, দেখো সিএফ আর এখানে কি বের করেছি আমরা, এফটা বের করেছি। এফ আর সিএফটা কেন বের করেছি, কারণ আছে যে দেখো এসি যেটা, এসি সমান কি এফ প্লাস সিএফ টোটালটা, তাই তো। তাহলে সেটাই আমরা এখানে করব মূল উদ্দেশ্য। তাহলে এসি সমান এফ প্লাস সিএফ। আবার দেখো এফ সমান আমরা কত পেয়েছি, এ মাইনাস আর, তাহলে এখানে এফ এর জায়গায় এ মাইনাস আর বসাচ্ছি, আর প্লাস সিএফ কত পেয়েছি, বি মাইনাস আর পেয়েছি, তাহলে সিএফ এর জায়গায় বি মাইনাস আর বসাচ্ছি। আবার এসি এর মান কত, সি, দেখো এসি এর মানটা কত, সি, তাহলে দেখো এসি সমান এখানে কত হলো, সি হয়ে গেল, সমান এ মাইনাস আর প্লাস বি মাইনাস আর, যেটা বললাম সি সমান দেখো এখানে এ প্লাস বি মাইনাস আর মানে মাইনাস 2r। আচ্ছা তাহলে এবার দেখো 2r সমান আমরা বের করবো, কেননা আর সমান আমাদের প্রমাণ করতে বলেছে কি আর সমান দিয়ে বলা আছে, বাম পক্ষে আর আছে, সেই জন্য আমরা কি করবো আর এর মানটা বের করবো সবসময়। তাহলে আর মাইনাস 2r যেটা আছে সমানের এদিকে গেলে কত হবে, 2r হয়ে যাবে। 2r সমান দেখো এ প্লাস বি যেটা আছে লিখলাম, আর সিটা ওদিকে গেলে মাইনাস সি হয়ে যাবে। তাহলে আর সমান কি এ প্লাস বি মাইনাস সি ভাজিত 2টা ভাগ হয়ে যাবে। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলা আছে, তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম। বোঝা গেল, একটা ভালো খুব অঙ্ক, দেখে নাও ভালো করে, ঠিক আছে। এবার দেখো 10 দাগের 2 অঙ্কটা কি বলেছে, যে এপিবি বৃত্তের পি বিন্দু থেকে এ বি ব্যাসের ওপর লম্বের পাদবিন্দু এন।
আবার বলছি এপিবি বৃত্তের পি বিন্দু থেকে এবি ব্যাসের ওপর লম্বের পাদবিন্দু এন, প্রমাণ করো যে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু এনবি। এটা মাধ্যমিক 1 সালে পড়েছে। পিবি স্কোয়ার সমান এবি ইন্টু এনবি, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো 2 নম্বর, দেখো 2 নম্বরের যেটা আছে এই ছবিটা নেগলেক্ট করো, কেননা এটা মিডিল বরাবর একদম হয়ে গেছে পি থেকে এনটা, এটা সমান মনে হচ্ছে। ঠিক আছে, তো এই ছবিটা অ্যাকচুয়ালি হবে না, এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে আরেকটা করেছি। ঠিক আছে, এইটা দেখো, দেখো এখানে এটা একটা বৃত্ত এখানে এঁকেছি, এ পি বি যে বৃত্তটা, তার পি বিন্দু থেকে এটা এ বি বৃত্তের ব্যাস, পি বিন্দু থেকে এ বি ব্যাসের ওপর যে লম্ব সেটা হচ্ছে কি পি এন, তাই তো? তার মানে লম্বের পাদবিন্দুটা হচ্ছে কি এন, এটা এখানে বলে দেওয়া আছে কোশ্চেনে। তাহলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? পিবি স্কোয়ার সমান এবি ইন্টু এন বি, পিবি স্কোয়ার সমান এ বি ইন্টু এন বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে যেটা লিখলাম যে এবি হলো বৃত্তের ব্যাস, এটা এখানে লিখবে। অতএব বৃত্তের ওপর পি বিন্দু থেকে এবি ব্যাসের ওপর লম্বের পদবিন্দু হলো এন, অতএব পি এন লম্ব এ বি, যেটা এখানে লিখলাম, তাই তো? আর পি এন বি সমান তাহলে এটা কত, 90 ডিগ্রি হবে, যেহেতু এটা লম্ব, সেটা এখানে লিখেছি। এবার দেখো এবি বৃত্তের এখানে ব্যাস, এবি বৃত্তের কি ব্যাস, তাহলে দেখো এপিবি এটা কি হবে, 90 ডিগ্রি হবে, অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো? এবি ব্যাস হলে কোণ এপিবি এটা কত হবে, এটা 90 ডিগ্রি হবে। তাহলে কোণ এপিবি সমান 90 ডিগ্রি, এটা আমি লিখেছি। এবার দেখো ত্রিভুজ, ত্রিভুজ পিএনবি, ত্রিভুজ পিএনবি ও ত্রিভুজ এপিবি, ত্রিভুজ এপিবি, তাহলে কি কি ত্রিভুজ বললাম? ত্রিভুজ পিএনবি মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে আর এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রে আমরা কনসিডার করব। তাহলে দেখো এই দুটো ত্রিভুজ সুবিধার জন্য তোমাদের, তোমরা কিন্তু এখানে পরীক্ষায় না গেলে ভালো লাগবে না। দেখো এটা আমি এখানে এঁকে নিয়েছি, দেখো পিএনবি যেটা আছে, পিএনবি যে ত্রিভুজটা আছে সেটা আমি এখানে এরকম আকারে এঁকেছি, দেখো পিএনবি, তাই তো? দেখো এটা, আর এই যে বড় ত্রিভুজটা এপিবি, এপিবি সেটা দেখো এখানে এপিবি, এভাবে এঁকেছি আমি। তো দুটো ত্রিভুজ আমি আলাদা করে এঁকেছি যাতে তোমাদের সুবিধা হয়, দুটো ত্রিভুজ আলাদা করে কনসিডার করতে সুবিধা হয়। দেখো এবারে ত্রিভুজ পিএনবি ও এপিবি এর ক্ষেত্রে কোণ পিএনবি সমান এপিবি, কোণ দেখো পিএনবি সমান কোণ এপিবি। ঠিক আছে, এই দুটো কোণ কি 90 ডিগ্রি, এটা কি পিএন লম্ব এটা বলা আছে, আর এপিবি এটা কি অর্ধবৃত্তস্থ কোণ, যেটা এক্ষুনি বললাম। তাহলে পিএনবি এপিবি 90 ডিগ্রি। আবার দেখো পিবিএন, কোণ পিবিএন মানে এই কোণটা, আর কোণ এপিবি কোণ এই এবিপি। ঠিক আছে, কোণ পিবিএন, কোণ পিবিএন এই কোণটা, আর কোণ এবিপি অর্থাৎ যে এই কোণটা, এই দুটো কোণ সমান, কেননা কি সাধারণ কোণ, দেখো এটাও বি এটাও বি, বোঝা গেল? এখান থেকে ছবিটা যদি দেখো তাহলে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা কি পিবিএন সমান এ বিপি, বোঝা গেল? এই কোণটা সাধারণ কোণ, দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি সাধারণ কোণ এটা। তাহলে বাকি যে কোণটি সেটা অবশ্যই সমান হবে, দুটো কোণ তো সমান হয়ে গেছে অলরেডি। তাহলে ত্রিভুজের বাকি কোণ যেটা হয়, বাকি কোণ কি আছে, এইটা সমান এটা হবেই হবে। তাহলে এই দুটো ত্রিভুজ আমরা কি বলতে পারি, সদৃশ্য কোণই বলতে পারি, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ পিএনবি, ত্রিভুজ পিএনবি ও ত্রিভুজ এপিবি, ত্রিভুজ এপিবি হলো কি সদৃশ্য কোণী। এবার দেখো কি জানি, যেহেতু দুটি ত্রিভুজ সদৃশ্য কোণী হলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। এটা আমরা জানি যে কোনো দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত কি হয়, সমান হয়। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে যে, এবার দেখো এখানে লেখার নিয়মটা হচ্ছে, দেখো পিএনবি আর এপিবি হলো সদৃশকোণী। সদৃশকোণী যে ত্রিভুজ আমরা লিখবো সবসময় এটা মনে রাখবে, যে যে কোণগুলো সমান সেগুলো আমরা পাশাপাশি রাখবো। দেখো এখানে কোণ এন, এই যে কোণ এন এর সাথে কোণ এ সমান, দেখো এর মিডিল, এনটা আমি মিডিলে রেখেছি, আর এখানে এই কোণ এন এর সাথে এর পি সমান, দুটোই তো 90 ডিগ্রি, এটাও 90 আর এটাও 90, তাই তো? তাহলে এন এর সাথে পি সমান, তাহলে দেখো এনটা এখানে মিডিলে আছে, পিএনবির মিডিলে, তাহলে এপিবি এর মিডিলে কি আছে, পি আছে, দুটো যেহেতু সমান। আবার দেখো কোণ বি সাধারণ, তাই তো? বি এর বি সমান এর বি, তাই তো? তাহলে বিটা আমি দুজনেরই ক্ষেত্রে শেষে রেখেছি, বি বি। আর অবশ্যই কোণ পি আর কোণ এ সমান হবে, তাই তো? তাহলে কোণ পি হচ্ছে এর এখানে ফার্স্টে আছে, আর এক্ষেত্রেও কিন্তু এ ফার্স্টে আছে, বোঝা গেল? তাহলে সেইভাবে আমরা এখানে লিখলাম যে পিএনবি সমান এ পি আর বি। ঠিক আছে, এটা এই দুটো কোণ কিন্তু সদৃশ্য কোণী হয়ে গেল। এবারে অনুপাত যখন নেব, দুটো বাহু অনুরূপ বাহুর অনুপাত সমান হবে, মানে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। তাহলে অনুরূপ বাহুগুলি যেটা বের করবো, দেখো সেটা হিসেবটা হচ্ছে এটা, এই দুটো যদি তোমরা ঠিকভাবে লেখো তাহলে অনুরূপ বাহু হিসাব করা কোনো ব্যাপার নয়, অনুরূপ বাহুগুলো কিন্তু লিখতে পারবে। কি করে লিখবে?
দেখো পিএন বাই এপি, পিএন বাই এপি আমি করে দিলাম, মানে এর প্রথম দুটো বাই এর প্রথম দুটো লিখলাম অনুরূপ বাহু। ডিভাইড কিন্তু তোমাদের ওই যেটা বললাম এই নিয়মটা মেনে চলবে যে কোণগুলি সমান করবে, যে প্রত্যেকটা এই যে দুটো ত্রিভুজের এই কোণটা সমান, এই দুটো কোণ 90 ডিগ্রি, সদৃশ্য কোণের ক্ষেত্রে যেটা হয় এই দুটো কোণ যেহেতু সমান সেম জায়গায় রাখবো এই দুটো কোণকে, মানে এই দুটো কোণকে এখানে মিডিল পজিশনে আমি রেখেছি, তাই তো এন আর এ পি কে আমি মিডিল পজিশনে রেখেছি, যে দুটো কোণ সমান, এই বি, তাই তো এই দুটো কোণের মান সমান, এই দুটো বি কে আমি শেষে রেখেছি, তোমরা চাইলে অন্য জায়গায় রাখতে পারো, কিন্তু যে পজিশনে রাখবে যে দুটি কোণের মান সমান সেই দুটি কোণ যেন সেম পজিশনে থাকে, সেম স্থানে থাকে দুটো ত্রিভুজের ক্ষেত্রে। তবে এবার অনুপাত, বাহুগুলির অনুপাত কিন্তু তোমরা ইজিলি করতে পারবে। এবার দেখো পিএন বাই এখানে কি এপি সমান কি এনবি, মানে এর দ্বিতীয়টার শেষটা আর এর দ্বিতীয় আর শেষটা, এনবি বাই দেখো আমি পিবি করেছি, দেখো বোঝা গেল, এনবি বাই পিবি, এনবি বাই পিবি সমান এর প্রথম আর তৃতীয়টা দেখো পিবি, আর এরও প্রথম আর তৃতীয়টা এবি, দেখো এবি, বোঝা গেল। যেরকম ভাবে করলাম একদম সিস্টেমেটিক্যালি কিন্তু তোমরা নেবে, তাহলে সুবিধা হবে। এখানে এখানে অত ত্রিভুজ এখানে কিন্তু দেখার দরকার নেই, খালি তোমরা কোনগুলো এখানে মিলিয়ে মিলিয়ে কিন্তু এই দুটো সদৃশ্য কোণই লিখে তোমরা এরকম ভাবে করতে পারো ইজিলি, মানে তাহলে সুবিধা হবে। তাহলে এখানে দেখো এটা করলাম কি এনবি বাই, এবারে দেখো এখানে কি প্রমাণ করতে বলেছে, আমাদের প্রমাণ করতে হবে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু এনবি। এখানে কি কি বাহু আছে দেখে নাও, পিবি আছে, এবি আছে, এনবি আছে। কি কি বললাম এক্ষুনি, পিবি আছে, এবি আছে, এনবি আছে, তাই তো এই তিনটে বাহু আছে, পিবি আছে, এবি আছে, তাই তো, আর এনবি আছে। দেখো এই দুটোর মধ্যেই সব হয়ে যাচ্ছে, তাহলে পিএন আর এপি যেটা আছে এটা কাজে লাগবে না, তাই তো, এটা আমি জাস্ট এখানে লিখলাম লেখার জন্য, ঠিক আছে। তাহলে পিএন আর এপি আমি এখানে আর লিখছি না, তাহলে তার মানে এখানে কি এনবি বাই পিবি সমান পিবি বাই এবি, এই দুটো আমরা লিখে দিলাম। এরপরে দেখো আমরা যদি কোনাকুনি গুণ করে দিই পিবি ইন্টু পিবি, তাই তো, তাহলে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু এনবি, মানে কোনাকুনি জাস্ট গুণ করে দিলাম, দেখো তাহলে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু এনবি, দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, পিবি স্কোয়ার সমান এবি ইন্টু এনবি, বোঝা গেল। তাহলে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু এনবি, এটা আমরা প্রমাণ করে ফেললাম, প্রমাণিত হয়ে গেল। খালি তোমরা দেখো এখানে দুটো ছবি তোমরা এখানে রাফে এঁকেও করতে পারো, বা এখানে যদি সুবিধা হয় তাহলে এই এই দুটো ত্রিভুজ ধরো এখানে কিন্তু তোমরা করতে পারো, এই যে পিএনবি আর এপিবি এই দুটো ত্রিভুজ কিন্তু এখান থেকে ধরে তোমরা করবে, সেই এই কোণটা সমান এই ত্রিভুজটার ক্ষেত্রে কি এই কোণটা সমান আর এই কোণটা সাধারণ, তাই তো, তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে কি হবে সদৃশ্যকোণী হয়ে যাবে। এবার তাদের অনুরূপ বাহুগুলি তোমরা সমান করবে, তাহলে কি হবে এনবি, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে এনবি বাই এখানে হচ্ছে কি হবে পিবি হবে, তাই তো, এই ত্রিভুজটার ক্ষেত্রে এনবি আর এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হবে পিবি সমান পিবি বাই এবি, তাই তো, সমান পিবি বাই, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে পিবি অতিভুজটা, আর এই ত্রিভুজটার ক্ষেত্রে অতিভুজ যেটা এবি বড় ত্রিভুজটার ক্ষেত্রে, এভাবে তোমরা করতে পারো, কোনো ব্যাপার নয়, যেরকম ভাবে সুবিধা হবে তোমরা করবে, আমি ভেঙে ভেঙে ভালো করে বুঝিয়ে দিলাম। তাহলে 10-এর 1-2 হয়ে গেল। তো আজকে এতটাই থাক, বাকি যে কোশ্চেনগুলি তোমাদের রয়েছে সেগুলো আমি পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি কিছু ডাউট থাকে বুঝতে অসুবিধা হয়, কিছু কমেন্ট থাকে, তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও।